ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা খুব রিসেন্টলি এই মঙ্গলবারের স্পেশাল এপিসোডটি শুরু করেছি, যেখানে আমাদের কোনো একজন মডারেটর বা স্টোরি টেলার বাংলাদেশের কোনো একটি অঞ্চলে যান এবং সেখান থেকে ভয়ঙ্কর সব ঘটনাগুলো তুলে নিয়ে আসেন এলাকাবাসীর সাথে কথা বলার মাধ্যমে। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে তিনি সরাসরি লাইভে আমাদের সাথে অংশ নেন এবং তার অভিজ্ঞতার কথা শেয়ার করেন, এবং তার পরের মঙ্গলবারেই আমরা তার সংগ্রহ করা ঘটনাগুলো ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। আর এখন তো আমরা আমাদের মডারেটরদের মাধ্যমে ঘটনাগুলো সংগ্রহ করছি। আমরা চাই আপনারাও অংশ নিন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তুলে আনুন ভয়ঙ্কর সব ঘটনাগুলো। আমাদের মিলিয়ন সেলিব্রেশনের এই যাত্রা অব্যাহত থাকুক। আর কথা বাড়াবো না, চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি বলবো সেটি অনেক আগের, হয়তো 40-45 বছর আগের। আমার বাবা কাপড়ের ব্যবসা করতেন। তিনি আমার বাবার বিয়ের আগে তিনি প্রায় সময় রাত্রির 2টা-3টার দিকে আসতেন। অনেক সময় আমাদের বাড়ির সামনে একটা জঙ্গল ছিল, এটার মধ্যে অনেক কিছু দেখতেন আব্বা। হঠাৎ করে একদিন আসতেছে, পরে দেখে যে একটা মহিলা একটা মহিলা হয়তো ভাবছে যে চোর টোর হবে, তার জন্য তিনি যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করে দেখে যে মহিলা শুধু দৌড়তেছে, কিন্তু আব্বা যে এত পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে তার আর দৌড়তে পারে না। পরে ভাবছে হয়তো বা বাড়ি থেকে কেউ বের হয়েছে কিনা, তার জন্য সবার দরজার সামনে গেছে, গিয়ে দেখে দরজা সব বন্ধ। পরে আব্বা মোটামুটি বুঝছে হয়তো বাড়িটা ভূত হবে, তারপর আব্বা বাড়িতে চলে যায়। আরেকদিন আসতেছে, তখন মনে হয় রাত আনুমানিক 2টা 45 বাজে তেমন। পরে আব্বা আসার পরে জঙ্গল থেকে আব্বার উপরে একটা লাঠি ফেলে দিছে। পরে আব্বা মোটামুটি ভয় পেয়েছে, আবার বাড়িতে আসছে, আয়সা দেখে যে আব্বার পিছে পিছে আসতেছে। পরে অনেকক্ষণ আসার পরে আব্বা সবাইকে ডাক দিচ্ছে বাড়িতে, কেউ আর উঠে না বাড়ি থেকে। পরে আব্বা অনেক ভয় পেয়ে বাসার সামনেই কতক্ষণ বসে ছিল, কেউ দরজা খুলে না। তারপর আব্বার অসুস্থ হয়ে যায় আর কি। প্রায় 18 থেকে 20 দিন মনে হয় জ্বর ছিল, একটা জ্বর ছিল 20 দিনের মতো, আর অনেক অসুস্থ ছিল, বিছানা থেকে উঠতেই পারে না। পরে আমাদের এদিকে একটা কবিরাজ ছিল, ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে উনি বলতেছে যে ভূত ছিল আর কি। পরে অনেক ভয় পেয়েছে আব্বা। ভয় পেয়ে পরে কবিরাজে বলতেছে যে আর 2-3 দিন থাকতো তাহলে সে মারা যাওয়ার সম্ভাবনা ছিল। পরে কবিরাজে অনেক চিকিৎসা করে তারপর ভালো করছে। আসসালামু আলাইকুম। আমি আজকে কালো জাদুর একটা ঘটনা বলবো। ওইটা হচ্ছে আমার মামির কাকার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ওনার ঘটনাটা আনুমানিক 12-13 বছর আগের। এক্সাক্ট সালটা আসলে আমরা জানি না, কারণ সবাই এরকমই বলে যে 10-12 বছর আগের ঘটনা। তো আমার মামির কাছ থেকে শোনা এই ঘটনাটা হচ্ছে এরকম যে মামির কাকা, ওনার হচ্ছে দাম্পত্য জীবনটা তখন ওই মুহূর্তে অনেক ভালো যাচ্ছিল না, যে কারণে ওনার ওয়াইফের সাথে উনি সেপারেশনে চলে গেছিলেন। সেপারেশনে চলে যাওয়ার কারণে উনি হচ্ছে বেশিরভাগ সময় ওনার ওয়াইফকে ওনার বাপের বাড়িতে রাখতেন। ডিভোর্সও হয় নাই, আবার হচ্ছে একসাথেও থাকতেন এরকম না। ওনারা বারবার বলতেছিলেন যে এরকম সেপারেশনে চলে যাবেন। তো এই ঘটনার কিছুদিন পর থেকে ওনার কাকা অসুস্থ হয়ে যায় বলতে যে ওনার সবসময় বলতে যে ওনার পেট ব্যথা করতেছে, পেটে প্রচুর ব্যথা, কিছু খাইতে পারে না এরকম। তো হসপিটালে ভর্তি হয় উনি। হসপিটালে ভর্তি হওয়ার পর ওনার ডায়াগনোসিস তেমন কোনো কিছুই ধরা পড়ে না, কোনো চিকিৎসায় তেমন হয় না। তো ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কিছুদিন ভর্তি রাখার পর। দ্বিতীয় দফায় কিছুদিন পর উনি আবার ভর্তি হয় হসপিটালে, সেম প্রবলেম নিয়ে যে উনি খাইতে পারতেছে না, ওনার পেটে প্রচুর ব্যথা, আর উনি হচ্ছে যাই খায় তাই বমি করে দেয়। তো এই ঘটনা দ্বিতীয়বার আবার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্টে তেমন কিছু ধরা না পড়ায় আবার ওনাকে হচ্ছে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তেমন কোনো চিকিৎসা চলে না ওনার। তারপর তার কিছু মাস পরে উনি আবার তৃতীয়বার ভর্তি হয়। তখন সমস্যাটা একটু সিরিয়াস ছিল যে উনি খাইতে পারতো না, বমি করতো, আর হচ্ছে প্রচন্ড বুক জ্বালা পড়া এরকম, কোনো কিছু একটু পানিও খাইতে পারতো না। তো এই জন্য ওনার
তৃতীয়বার যখন উনি ভর্তি হয় তখন যখন পরীক্ষা নিরীক্ষা করে তখন ওনার হচ্ছে ধরা পড়ে যে ওনার খাদ্যনালী শুকাই গেছে, আর হচ্ছে পেটে যে আছে স্টোমাক আছে, ওই স্টোমাক হচ্ছে ওনার মানে ক্যান্সার টাইপের কিছু ডায়াগনোসিস করে ডক্টররা যে ওটা মেবি ক্যান্সার হয়ে গেছে, এটা হচ্ছে 3rd স্টেজে চলে গেছে, এরকম ওনারা প্রেডিক্ট করা শুরু করে। তো ডক্টররাও অবাক হয় যে এর আগেও কোনো কিছু ধরা পড়ে নাই, কিন্তু হঠাৎ করে একদম 3rd স্টেজে আইসা ধরা পড়লো, ইরিভার্সিবল মনে হইতেছে এরকম। তো সবাই বাড়িতেও সবাই আপসেট, ডক্টররাও একটু এটা নিয়ে একটু এই যে আমাদের ডায়াগনোসিসে এরকম হয়ে গেছে। তো তখন যে রোগীর আশেপাশে যারা থাকে অন্য রোগীর লোকজন, তারা আবার পরামর্শ দেয় যে এরকম যেহেতু হয়েছে তো আপনারা একটু কবিরাজের কাছে দেখেন, কবিরাজি চিকিৎসা করে। তো ওনারাও এরকম কথা মতো কবিরাজের কাছে যায় কবিরাজি চিকিৎসার জন্য। তো কবিরাজি চিকিৎসা করার জন্য যাওয়ার পর ওই কবিরাজে করে মানে দেখে যে ওনার উপরে বান মারা হয়েছে, যেটা কালো জাদু আমরা বলি, ওটা আমাদের এলাকায় হচ্ছে বান মারা টাইপের এরকম বলে। তো বান মারার ব্যাপারগুলোতে হয় কি যে কোনো কিছু দিয়ে বান মারা হয়, যে জিনিসটা দিয়ে বান মারা হয় ওই জিনিসটার হচ্ছে জিনিসটা যতদিন সতেজ থাকে ততদিনই ওই লোকের আয়ু থাকে, এরকম হয়। তো ওনাকে নাকি মানে পান দিয়ে বান মারা হয়েছে, তো পানটা যতদিন আপনার হচ্ছে যে সতেজ থাকবে ঠিক ততদিনই ওই লোকের আয়ু থাকবে, এরকম। তো ওনার ক্ষেত্রে ওই আয়ুটা হচ্ছে যে 7 দিনের মতো বলছে, যে ওটা আর বেশি দিন নাই, আর 7 দিন আছে, 7 দিন পরে উনি হচ্ছে মারা যাবে, কবিরাজেও তেমন কোনো কিছু করতে পারবে না। আর যখন ওনারা জানতে চায় যে এমন কাজ কে করছে, তখন কবিরাজ স্পষ্ট করে কারোর নাম বলে না, কিন্তু বলে যে আপনাদের অনেক কাছের মানুষই এটা করছে। তো ওনারা সবশেষে আপসেট হয়ে বাড়িতে ফিরে যায়। এতদিন চিকিৎসা করার পরেও কোনো কিছু ধরা পড়ে না, আর ধরা পড়লো তো শেষ মুহূর্তে, এখন কোনো কিছু আর করার নাই, হাতে কিছু নাই। তো ওনারা এরকম করেই বাড়িতে থাকতেছে, আর অন্যান্য জায়গায় চেষ্টা করতেছে যে কোনো জায়গায় কি কোনো কিছু হয় কিনা। কিন্তু শেষ পর্যন্ত উনি কবিরাজের কথা মতোই 7 দিন পরে মারা যায়। মারা যাওয়ার পর হচ্ছে যে ওই মামির যেই কাকি উনিও আসে এখানে। আসার পরে তারপরে উনাদের মধ্যে অনেক কথাবার্তা চলে যে এরকম এরকম হয়েছে। আর এখানে তারপরে তারা খবর নিয়ে জানে যে মামির যে কাকি, উনার কাকা, মামির কাকির যে কাকা, সে এরকম কালো জাদুর চর্চা করতো। তো এই থেকে তারাও একটু একটু প্রেডিক্ট করছিল আগে যে হয়তো বা করলে উনি করতে পারে। যখন উনার চাচা মারা যায়, মামির কাকা মারা যায়, তখন ওই মামির কাকি আসে বাড়িতে। আসার পরে তারপরে হচ্ছে তারা এরকম জিজ্ঞেস করে যে তুমি হয়তো করছো। তখন উনি স্বীকার করে যে হ্যাঁ আমিই করছি। যে কেন করছো, তখন বলে যে হ্যাঁ আমার সাথে সংসার করবে না, অন্য কারোর সাথে সংসার করবে, এটা আমি দেখে নিব। এই সেই বলে যে অনেক বাকবিতণ্ডা হয় তাদের মধ্যে। তো বাকবিতণ্ডার এক পর্যায়ে তখন উনি স্বীকার করে যে উনি এই কাজটা উনার ভুল হয়েছে। ভুল হওয়ার তারপরে হচ্ছে যে ভুল স্বীকার করার পরেও তো আসলে কিছু হয় না, যেহেতু একটা মানুষের জীবন চলে যায়, জীবন চলে যাওয়ার পরে আসলে কোনো ক্ষমাই আসলে ক্ষমার যোগ্যতা রাখে না। ওনার কাজটা ভুল হয়েছে উনি স্বীকার করছে, কিন্তু তারপরেও তো মানে একটা মানুষ তো চলেই গেছে এই ভুলের কারণে, এই আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ সদরের সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ড থেকে বলছি। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া। আমি মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, আমাদের এলাকার একটা কমি মাদ্রাসা, সঙ্গত কারণে মাদ্রাসা নামটি উল্লেখ করতে চাচ্ছি না। তো সেই মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, নুরানি থেকে হেফখানা পর্যন্ত আমি ওখানে লেখাপড়া করতাম। তো আমার ঘটনাটি যখন আমার সাথে ঘটে যায়, তখন আমি নাজেরায় পড়ি। তো ঘটনাটি হঠাৎ একদিন আমি আমার চাচাতো ভাই দুজন একসাথে একই বেডে মাদ্রাসার ভিতরে ঘুমাইতাম। ঘুমানোর পরে আমার চাচাতো ভাই উনি একবার আমাকে রাত 3টার দিকে হঠাৎ ডাকা শুরু করছে যে সাব্বির উঠো, মানে বাহিরে যাবে। আমাদের মাদ্রাসার বাথরুমটা ছিল হচ্ছে, আমাদের মাদ্রাসাটা ওভারটেক করে একটা রাস্তার অপর পাশে ছিল আমাদের মাদ্রাসার বাথরুম। তো সে আমাকে ডাক দিল যে সে 1 নাম্বার করতে যাবে, সেটা বলে ডাক দেওয়ার পরে আমি উঠলাম। ওঠার পরে সে আমাকে বলতেছে তুমি কি কিছু শুনতে পাইতেছ? তো আমি বললাম না, আমি কোনো কিছু খেয়াল করতেছি না, কি শুনতে হবে? তো সে আমাকে বললো যে একটা বাঁশির সুর বাজতেছে, তুমি কি বাঁশির সুরটা শুনতে পাচ্ছ কিনা? বলে একটু খেয়াল করলাম, খেয়াল করার পরে অবশ্যই দেখলাম যে হ্যাঁ একটা বাঁশি বাজতেছে, কিন্তু বাঁশির সুরটা এতটা সুন্দর ছিল, এতটা মনোমুগ্ধকর ছিল যে ওই সুরে যে কেউ
পাগল হয়ে যাবে এরকম। তো সে আমাকে বলতেছে সে ওই বাঁশিটা কোথায় বাজতেছে সেটা দেখতে যাবে। তা আমি তাকে বললাম যে না, এত রাত্রে যাওয়ার দরকার নাই, হুজুর যদি শুনতে পারে অবশ্যই মারধর করবে। সে বলতেছে সে না যাবে। তখন সে আমাকে জোর করে উঠায় নিয়ে গেল যে চলো আমরা বাথরুমে যাই, ওইখান থেকে যদি আমরা চলে যাব কোথায় বাঁশি বাজতেছে সেটা দেখার জন্য। তো আমরা যখন বের হইলাম দুজন একসাথে, বাথরুমের কাছে যাওয়ার পরে আশ্চর্যজনক ভাবে দেখতে পাইলাম যে ওখানে আমাদের হুজুর দাঁড়ায় আছে। হুজুর আমাদেরকে ডিরেক্টলি বলতেছে যে ওই বাসের কাছে যাওয়ার দরকার নাই, সোজা যায় ঘুমাও। তো আমরা হুজুরকে দেখে ভয় পায়া আবার মাদ্রাসায় চলে আসছি। তো ওই দিনটা ওই রাতটা ওইভাবে স্বাভাবিকভাবে কেটে যায়। তার 2 থেকে ঠিক 3 দিন পরে মাদ্রাসার শুক্রবার বন্ধ ছিল। তো শনিবার ফজরের নামাজের পরে আমাদের ক্লাস শুরু হয়ে যেত। তো হালকা ঝিরি ঝিরি বৃষ্টি ছিল। আমি ঘুম থেকে একটু দেরি করে উঠাই, মাদ্রাসায় যাওয়ার জন্য যখন রওনা দিলাম, আমাদের যে হুজুর ছিল উনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে রাস্তায় হেঁটে হেঁটে তাসবিহ জিকির করতেন। তো জিকির করা অবস্থায় প্রতিদিন উনি মাদ্রাসা থেকে 1 কিলো রাস্তা হাঁটতেন এরকম। তো উনি যে রাস্তায় হাঁটতেন সেই রাস্তায় হচ্ছে আমাদের বাসার রাস্তাটা। আমি যখন রাস্তায় উঠলাম, ওঠার পরে দেখলাম ওইখানে একটা 100 টাকার নোট মাটিতে পড়ে আছে। তো আমি ওই টাকাটা নেওয়ার জন্য ওইখানে দাঁড়ায় আছিলাম। তখন আমি দেখলাম হুজুর আসতেছে, ওই জিকির করতে করতে হাতে তাসবিহ নিয়ে নিয়ে হুজুর এই রাস্তায় হাঁটতেছে। তো হুজুরকে দেখে আমি এক সাইডে একটু দাঁড়ায় দেখলাম যে হুজুর যদি না দেখে হুজুর চলে যাওয়ার পরে ওই টাকাটা আমি নিয়ে যাব। তো হুজুর সরাসরি এসে আমার সামনে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে যে সাব্বির, রাস্তার এইসব টাকা নিও না, এসব টাকা নেওয়া ভালো না, তুমি মাদ্রাসায় চলে যাও। তো আমি হুজুরকে দেখে ভয় পাই, সব কথা শোনার পরে ভয় পাওয়ার পরে আমি মাদ্রাসায় চলে গেলাম। তো আমার এক সহপাঠীর সাথে আমি শেয়ার করতে চাইলাম যে আজকে 100 টাকা পাইলাম, অনেক কিছু খাইতে পারতাম, হুজুরের জন্য টাকাটা নিতে পারলাম না। তো কোন হুজুরের জন্য টাকাটা নিতে পারস নাই? আমি বললাম যে ওই হাবেজ সাহেব হুজুরের জন্য। তো কি বলস, হুজুর তো মাদ্রাসাই নাই, তো হুজুরের জন্য তুই টাকা নিতে পারলি না কি করে? মাদ্রাসা নাই মানে হুজুর আমার সামনে আসলো, আমাকে বললো যে তুমি টাকাটা নিও না, আমার সামনে দাঁড়ায় কথা বললো না, হুজুর গতকালকে রাত্রে হুজুরের ছেলে হয়েছে, হুজুর গতকালকে রাত্রে বাসি চলে গেছে। তো এই বিষয়টা হওয়ার পরে আমি অনেকটা ঘাবড়ায় যাই, অনেকটা ভয় পাই। বাসায় এসে আমি আব্বার সাথে আম্মার সাথে বিষয়টা শেয়ার করি। তো তারা ভাবলো যে মাদ্রাসার ছেলেদের এমনিতে অনেক দুষ্ট হয়, আমি হয়তো ক্লাস ফাঁকি দেওয়ার জন্য মিথ্যে কথা বলতেছি। এই ঘটনার ঠিক কিছুদিন পরে আমাদের পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পরে মাদ্রাসা 4 থেকে 5 দিন বন্ধ ছিল। তো আমাদের মোতামি হুজুর আমাকে বললো যে তোমরা 3 জন রাত্রে মাদ্রাসায় থাকো, কেউ থাকবে না, আমি থাকবো, আর তোমরা 3 জন থাকো। তো একটা বড় ভবন, ওই ভবনটা এখন গুরুস্থানের পাশে, ভবনটার পিছনে একটা গুরুস্থান। তো আমরা 3 জন একসাথে ওই ভবনের ভিতরে ছিলাম, হুজুর তার রুমে ছিল। তো রাত্রে যখন আমরা 3 জন একটু দুষ্টামি করতেছিলাম, তো ওইটা শেষ করার পরে আমরা যখন একসাথে ঘুমাইতে গেলাম, একটা লাইট জ্বালানো ছিল আর বাহিরে লাইটটা জ্বালানো ছিল। তো গ্লাসের কারণে বাহিরে লাইটের যে আলোর রিফ্লেকশনটা সেটা আমাদের চোখে লাগতেছিল। আমরা ওই লাইটটা বন্ধ করে দিছি। ভিতরে সুইচ ছিল, রুমের ভিতরে সুইচটা বন্ধ করে দেওয়ার পরে ঠিক 2 থেকে 3 মিনিট পরে লাইটটা অটোমেটিকলি আবার জ্বলে যায়। কেউ যে সুইচটা অবশ্যই বাটন টিপছে, ওই সুইচটার একটা শব্দ আছে, আপনি যখন একটা বাটনের চাপ দিবেন ওই বাটনটা অবশ্যই একটা শব্দ হবে। তো ওই শব্দটা আমরা শুনতে পাইছি যে কেউ একজন সুইচ দিয়ে বাতিটা জ্বালাইয়া দিছে, কিন্তু আমরা 3 জন একসাথে ছিলাম, তো তাই আমরা জানি যে এখানে আর কেউ ছিল না। তো আমার ওই চাচতো ভাই আবার গিয়া ওই লাইটটা আবার বন্ধ করে দিয়ে আবার শুইতে আবারও লাইটটা জ্বালানো হয়ে গেছে। তো আমরা 3 জনে খুব তখনও ভয় পাই, 3 জন একসাথে হাতে হাত রেখে একই খাতার নিচে গিয়ে 3 জন ঘুমানোর চেষ্টা করতেছি। তো রাত্রের যখন 4টা 4:30 এরকম হবে আনুমানিক টাইম, তো আমরা শুনতে পাইতেছি কেউ একজন ওই রুমের ভিতরে কোরআন শরীফ পড়তেছে। তো আমার যে চাচতো ভাই ছিল তার নাম ছিল সাইফুল আমাকে বলতেছে সাব্বির উঠো, দেখো এখানে কি কোরআন শরীফ পড়তেছে। মোতামিম হুজুর তো তার রুমে, এখানে তো আর কেউ নাই, আমরা ছাড়া। তো কে পড়তেছে, কোথা থেকে পড়তেছে আমরা কোনো কিছু দেখতে পাইতেছি না, কিন্তু শুনতে পাচ্ছি যে কোরআন শরীফ পড়তেছে। তো আমিও উঠলাম, বাপ্পি উঠলো, সাইফুলও উঠলো। 3 জনে উঠার পরে আমরা কাউকে দেখতে পাইলাম না। তখন আমরা রুমের ভিতরে অনেক ভয়ে কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করলাম, কিন্তু কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করলে ওইখানে কেউ আসার মতো ছিল না যে আমাদের কাছে আসবে।
তখন আমরা যে রুম থেকে বের হয়ে যাব ভয়ে, সেটাও পারতেছিলাম না, যে বের হয়ে গেলে আবার কখন কি ঘটে। আবার রুমের ভিতরে ভয়ে থাকতেও পারতেছিলাম না। এমন অবস্থায় দরজাতে আমরা অনেকক্ষণ থাপ্পাথাপ্পি করার পরে হুজুর উঠে আসছে, এসে কি হয়েছে জিজ্ঞাসা করলো। আমরা বললাম এই কাহিনী। হুজুর আরো আমাদেরকে ধমক দিল যে না, এটা কখনোই সম্ভব না, তোমরা হুদায় ভয় পেতেছো, স্বপ্ন দেখছো, এরকম বললো। যে হুজুর একজনে হয়তো স্বপ্ন দেখছি, একজন হয়তো ভয় পাইছে, আমরা তিনজনে একসাথে একই জিনিস শুনতেছি। বেসিক্যালি এই ঘটনা ঘটার পরে এই হুজুরের মাধ্যমে আমাদের ফ্যামিলিতে যখন ঘটনাটা গেছে আব্বার কাছে, তখন আব্বা আমাকে বলতেছে যে তুই কখনো চিন্তা করিস না, তোর কখনো কোনো ক্ষতি হবে না, এটা তুই শিওর থাক, আর তুই ভয় পাইস না। তো আমি আব্বাকে জিজ্ঞেস করলাম যে আমি ভয় পাবো না এটার মানে কি? যেটা আমি যা জানি হয়তো তুই জানোস না, তুই ভয় পাইস না, তোর কখনো কিছুই হবে না, আর সবকিছু তোর জন্যই ঘটতেছে। তো মাদ্রাসা বন্ধ হওয়ার পর আমি তখন আর ভয়ে মাদ্রাসা দ্বিতীয়বার যাই নাই বন্ধ থাকাকালীন। ফজরের নামাজ পড়তে যাব, আমার চাচাতো ভাই আয়েশা আমাকে প্রতিদিন ডেকে নিয়ে যায়। তো প্রতিদিনের মতো ওই দিনও সে আয়েশা আমাকে ডাকতেছে যে উঠো, নামাজ পড়তে যাব, আর 2 দিন পরে মাদ্রাসা খোলা, না ফজরের নামাজ পড়তে যাব। তখন আমি উঠি নাই কারণ হচ্ছে গিয়ে আমি অনেক রাত পর্যন্ত ওই দিন সজাগ ছিলাম, ঘুমাইছি, তাই ভাবলাম যে আজকে নামাজ পড়তে যাবো না। তো ডাকলেও আমি কথা বলবো না, কিন্তু আমি শুনতেছি ও আমাকে ডাকতেছে। তখন আবার আমার আম্মা ওই সাইফুলকে বলতেছে, সাইফুল তুই চলে যা, আজকে সাব্বির হয়তো নামাজ পড়তে যাবো না, তুই চলে যা। ও না, যাইতে হইব, ফজরের নামাজ না পড়লে হুজুরে জানতে পারলে অনেক বকাঝকা করবো, নামাজ পড়তে হইব। আমি বললাম যে না, আমিও যাবো না সাইফুল, জায়গায় আমার শরীরটা ভালো লাগতেছে না, চলে যা। তখন সে না, আমাকে নিয়েই যাবে। তখন আমি তাকে একটু রাগ দেখাইলাম যে তুই যাবি কিনা, আমি যাবো না। তখন সে চলে গেছে, আর ডাকাডাকি করে নাই। কিন্তু ওই যাওয়ার আরো অনেক সময় পরে আমরা শুনতে পাইতেছি এখন ফজরের আজান দিতেছে। এত আগে ও আমার ডাকাডাকি করে চলে গেল, নাকি ওই ভুল কইরা আগে ভাগে ঘুম থেকে উঠে গেল, এই চিন্তা করতে করতে সকাল হইলো। হওয়ার পর আম্মা আমরা বলতেছে যে সাইফুল্লাহ মনে হয় কালকে ভুলে ফজরের আগে তোরা ডাকে নিয়ে যেতে চাইছিল, তুই জিজ্ঞাসা এত আগে কি লেগে উঠলো। তো পরদিন আমি আমার কাকার ঘরে গেলাম, বাড়িতে গেলাম, যে কাকিরে জিজ্ঞেস করলাম সাইফুল কই? ও সাইফুল তো বাড়িতে নাই। আমি বাড়িতে নাই মানে? তো বলতেছে যে সাইফুল তো তার নানা বাড়িতে চলে গেছে। কখন গেছে নানা বাড়িতে? ও কালকে বিকালে। ঠিক একদিন আগে বিকালে সাইফুল তার নানার বাড়িতে চলে গেছে, কিন্তু রাত্রে এসে ঠিকই আমাকে ডাকাডাকি করে গেছে। তো এই সবকিছুর পরে আমার আম্মা, আমার আব্বা সবাই আমাকে নিয়ে অনেক ভয় ছিল, ঘাবড়ে ছিল। আর সব থেকে বড় সমস্যা হয়তো আমি তখন স্বপ্নে অনেক বাজে বাজে স্বপ্ন দেখতাম, কেউ আসতেছে, আমাকে ধরতেছে, নিয়ে যেতে যাইতেছে। আমি রাস্তায় হাঁটলেও কখনো এমন কথা শুনতে পাইতাম যে কেউ এসে আমাকে ডাকতেছে, চলো এইদিকে যাই। একদিন দুপুরবেলা মাদ্রাসায় যাব, জোহরের নামাজ পড়ে বাড়িতে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করে যখন আবার বিকেলে ক্লাস করতে যাব, তো একজন এসে আমাকে বলতেছে মেলায় যাবা? আমি বললাম কোন মেলায়? বললো যে সাহেব কাছারি বাজারে মেলা হইতেছে, যাবে নাকি? আমি বললাম যে মেলায় যাবো, আমার কাছে তো টাকা নাই। তোমার টাকা লাগবে না, আমি নিয়ে যাবো তোমারে। পরে আমি তাকে চিনি না, জানি না, সে আমাকে মেলায় যেতে বললো, তারপর আমি তার সাথে চলে যেতেছি। আমার কাছে মনে হইতেছে সে আমার খুব পরিচিত লোক, সে এমন ভাবে আমার সাথে কথা বলতেছে, আমি ওরকম ভাবে তার সাথে কথা বলতেছি। তো সে একটা রিক্সা নিল, আমি রিক্সায় উঠলাম। একটু রাস্তার সামনে যাওয়ার পরে হঠাৎ করে দেখি যে আমার মুতামি হুজুর ওইখানে দাঁড়ানো। এই সাব্বির কোথায় যাও? আমি বললাম হুজুর যাই না কোথাও, একটু মরে যাইতেছি। না মরে যাবো, ক্লাসের সময় ক্লাসে যাও। মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় গিয়ে দিয়ে হুজুর রুমে বৈশা বৈশা ছাত্র পড়াইতেছে। তা আমি ভাবলাম যে হুজুর আমার আগে চলে আসলো, থাক যাই হোক চলে যাই। তো হুজুরের সামনে আমি ভয়ে যাই না, যে হুজুর যদি কখনো দেখে যদি আমাকে মারে, সে ভয়ে হুজুরের সামনে আমি যাই না। তো আমি বললাম যে হুজুর আমি ওই দিন মেলায় যেতে চাইছিলাম, তো কোন মেলায়, কিসের মেলায়? এমন ভাবে হুজুর আমার সাথে কথা বললো যে হুজুর কিছুই জানে না। তারপর আমার আব্বা একজন তার পরিচিত এক হুজুর ছিল, ওনার মাধ্যমে একটা তাবিজ আনছিল, আনার পর আমাকে দিছিল। তো ইনশাল্লাহ তারপর থেকে মোটামুটি অনেকদিন আমি সুস্থ ছিলাম। তো তারপরে যে কাহিনী আছে সেটা আর অনেক লম্বা কাহিনী, সেটা অন্য একদিন বলবো। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মাহাদি হাসান। আমার বাসা গাজীপুর চৌরাস্তা। ভূত এফএম এর সাথে আমার পরিচয় হয় 2012 সালে। আমি যখন আমার মামার বাড়ি যেতাম, তখন আমরা সকলে একসাথে হতাম, তখন শোনা হতো। তখন তো খুব ছোট ছিলাম, বাটন ফোনে ওই এফএম রেডিওতে শুনতাম আর কি।
সাধারণত মামার বাড়িতে নানুর বাড়িতে খুব কম যাওয়া হতো, অনেকদিন পর পর যাওয়া হতো। যখন যাওয়া হতো তখন শোনা হতো এবং খুব আনন্দের সাথে আমরা শুনতাম, খুব এনজয় করতাম তখন, এখনো এনজয় করি। এবং এখনো যখন আমি আমার মামার বাড়ি যাই আমরা সবাই একসাথে শুনি। তো এই যে একটা প্ল্যাটফর্ম, একটা আয়োজন, একটা জগৎ, আলাদা একটা জগৎ। প্রথম বুথ FM, তারপর বুথ.com। তখন ছোট ছিলাম, শুনতাম, এখন বড় হয়েছি। এখন এই আয়োজনটাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি আমি। অনেক চিন্তা, দুশ্চিন্তা, ডিপ্রেশন কিন্তু থাকে আমাদের এই বয়সে, বাট এই যে একটা জায়গা, এই জায়গায় এসে পরিপূর্ণ একটা শান্তি পাই, নিজের একটা তৃপ্তি পাই এবং আলাদা একটা জগৎ যেখানে নিজেকে হারিয়ে ফেলতে পারি সব কিছু থেকে, সব দুঃখ, ডিপ্রেশন থেকে। এই জন্য অবশ্যই নিজের অন্তরের ভিতর থেকে রাসেল ভাইকে ধন্যবাদ জানাতেই হয়। বেশি কথা বলবো না, আমি ঘটনায় চলে যাব। ঘটনাটা যে গ্রামে ঘটেছে, আমি কারণবশত সেই গ্রামের নামটা বলতে পারছি না, তবে আমি যার থেকে শুনেছি তার নাম মিনহাস। তাকে গ্রামের মানুষ মিনু নামে চেনে, তার মুখ থেকে আমার শোনা। ঘটনাটা 1995-96 এর মধ্যেই ঘটা। তখন আসলে মানুষ কি করতো, এই বছরের কামলা, অর্থাৎ মানুষ এক বছরের জন্য আরেক বাড়িতে কাজ করত। তো মিনু ভাই উনি এক বাড়িতে কাজের জন্য যায় এক বছরের। তখন সময় ছিল শীতকাল। ওনার শ্বশুর বাড়ি থেকে বেশ কয়েকবার খবর পাঠানো হয় ওনাদেরকে যাওয়ার জন্য, ওনাকে আর ওনার স্ত্রীকে যাওয়ার জন্য, কিন্তু ওনার নিজের কাজের ব্যস্ততা এবং ওনার বাড়িতে অনেক কাজ আছে, ওনার স্ত্রী অনেক কাজ করে, এই জন্য উনি আসলে যাইতে পারতেছিল না ওনার শ্বশুর বাড়ি, এবং ওনার স্ত্রীকেও যাইতে দিতে পারতেছিল না। অনেকবার খবর পাঠানোর পরেও যখন উনি ওনার শ্বশুর বাড়ি যাচ্ছিল না, তখন ওনার স্ত্রী একবার রাগ করে এক বিকেলে চলে যায় ওনার শ্বশুর বাড়ি। যখন উনি বিকেল বেলা সন্ধ্যার দিকে উনি মানে যেই বাড়িতে কাজ করে, এই বাড়ির কাজ শেষ করে উনি ওনার বাড়িতে যায়, গিয়ে দেখে যে ওনার স্ত্রী নাই। জানতে পারলো ওনার স্ত্রী শ্বশুর বাড়ি চলে গেছে। তখন উনি বুঝতে পারে যে না, আসলে আমার আগে উচিত ছিল ওনাকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার, কারণ যেহেতু অনেকবার বলছে যাইতে। তো এরপর উনি চিন্তা করেন, উনি এই সিদ্ধান্ত নেয় যে উনিও যাবেন ওনার শ্বশুর বাড়ি। উনি সন্ধ্যার পরে উনি যেই বাড়িতে কাজ করে এই বাড়ি চলে যায় এবং ওই বাড়িতে গিয়ে ওনাকে বলে, বাড়ির মালিককে বলে যে আমার স্ত্রী চলে গেছে, আমার শ্বশুর বাড়ি যেতে হবে আজকে রাত্রে। তো আগামীকালকের কিছু কাজ ছিল সকালে, যেমন খেয়ার কাটা, আরো বাড়ির বিভিন্ন কিছু কাজ থাকে না, ওইগুলো কাজ কমপ্লিট করতে করতে বেশ রাত হয়ে যায়, 9টা 9:30 মতো বেজে যায়। তো উনি সকল কাজ কমপ্লিট করে উনি একটি টর্চ লাইট এবং কিছু জামা কাপড় এবং ম্যাচ লাইট নিয়ে রওনা হয়, বিড়ির প্যাকেট নিয়ে রওনা হয় 9:30 দিকে। গ্রামের রাত, তখন তো গ্রামে কারেন্ট ছিল না, অন্ধকার রাত। আর গ্রামে 9:30, 10টা কিরকম রাত হয় আপনারা তো জানেন, উপলব্ধি করেন, বুঝেনি। তো উনি এইগুলো নিয়ে বের হয়ে গেছে। বলে রাখি, ওনার শ্বশুর বাড়ি ওনার গ্রামের পাশের গ্রামে, উনি যে গ্রামে থাকে ওইটার পাশের গ্রামে। ওনার শ্বশুর বাড়ি যেতে হলে ওনার গ্রামের শেষে একটা খাল আছে, ওই খাল পাড়ি দিতে হবে, আর খালে 2 বাঁশের একটা সেতু ছিল, ওইটা পাড়ি দিতে হবে। পাড়ি দিয়ে বাজার আছে, ওই বাজার পাড়ি দিয়ে একটা বাঁশ চার আছে মোটামুটি বড়, ওইটা পাড়ি দিয়ে এক কবরস্থান, ব্যাস এরপরে ওনার শ্বশুর বাড়ি। উনি বিড়ি জ্বালিয়ে হাতে ব্যাগ নিয়ে উনি মানে গান গাইতে গাইতে যাচ্ছে ওনার শ্বশুর বাড়ি। কাঁচা রাস্তা, রাস্তার 2 পাশে জঙ্গল, শীতের রাত, হালকা ঠান্ডা, হালকা কুয়াশা। টর্চ লাইটের আলোতে খুব বেশি দেখা যাচ্ছে না সামনে, যতটা দেখা যাচ্ছে ততটা দেখে উনি সামনের দিকে আগায় যাচ্ছে। উনি যাচ্ছে গান গাচ্ছে, মনের সুখে যাচ্ছে। যখন উনি ওই শেকড় সামনে আসলো, অর্থাৎ ওই খালের সামনে আসলো, বেশ একটু পিছনে, উনি দেখতে পেল যে ওই শেকড় সামনে একটা অবয়ব, সাদা দগদগে এবং স্বাভাবিক মানুষের তুলনায় একটু বেশি লম্বা। এটা উনি দেখার পর কিছুটা মানে একটু অবাক হয়ে যায়, এটা আবার কে? তখনও আসলে উপলব্ধি করতে পারে নাই যে এটা কি মানুষ নাকি অন্য কোনো কিছু। উনি মানে ভাবতেছে যে এটা কি না কি, আচ্ছা যাই, সামনের দিকে আগাই। গ্রামের মানুষ আগাচ্ছে, লাইট জ্বালিয়ে আগাচ্ছে। তখন কিন্তু অন্ধকার, ওনার লাইটের আলোতে কিন্তু ওই অবয়ব পর্যন্ত ওই আলো পৌঁছাচ্ছে, ওনার ওই আলো পৌঁছাচ্ছে না। উনি জাস্ট ওই অবয়বের যে আলোটা, মানে ধকধকে আলো, ওইটা দূর থেকে কিছুটা দেখা যাচ্ছে, জাস্ট এতটুকু দেখতে পারতেছে। আগায় যাচ্ছে সামনের দিকে, লাইট জ্বালিয়ে আগায় যাচ্ছে, ওনার হাতে কিন্তু বিড়ি জ্বালানো। যখন ওই অবয়বটা মোটামুটি সামনে আসলো, মোটামুটি কাছাকাছি আসলো, তখন উনি এটা বুঝতে পারলো যে এটা হলো একটা মানুষ, হুজুর টাইপের মানুষ,
কিন্তু একটু স্বাভাবিক মানুষের তুলনায় একটু বেশি লম্বা আর একটু সাদা ধকধকে। উনি ভাবলো এটা হয়তো কোনো হুজুর টুজুর, বড় কোনো হুজুর হবে। উনি এটা ভাবার পর ওনার হাতে যে বিড়ি ছিল এটা দেখে ওনার দিকে তাকায় আছে। যখন একটু কাছাকাছি হইলো ওই বাপটার, তখন ওই হুজুর উনি বলল যে মিনহাস, তোর হাতের বিড়িটা ফালাইয়া দে, এটাতে আমার অসুবিধা হয়। তখন ওই মিনহাস বলে নাই, সরি আমি দুঃখিত, বললো যে মিনু, তোর হাতের বিড়িটা ফালাইয়া দে, এটা আমার অসুবিধা হয়। তো এইটা শোনার পর মিনু ভাই ভাবলো যে আচ্ছা, যেহেতু হুজুর টাইপের মানুষ, হয়তো বা ওনার সমস্যা হতেই পারে, আমি বিড়িটা ফালাই দিই। উনি বিড়ি ফালাই দেয়। বিড়িটা ফালাই দেওয়ার সাথে সাথে দেখলো যে হুজুর টাইপের লোকটা ওটা মানে রাস্তায় আগায় যাচ্ছে, সামনের দিকে আগায় যাইতেছে। উনি কিছুটা অবাক হলো যে কি ব্যাপার, আমাকে বিড়ি ফালাই দিতে বললো, আমার সাথে কথা বলবে না, বা উনি কে কিছু তো বললো না, হঠাৎ করে চলে যাচ্ছে। তো আগে যেতে যেতে উনি বেশ কিছু দূর আগে গেল, মানে ভালো দূরত্ব তৈরি হলো ওনার মধ্যে। তো ওই অভাবটা সামনে যেতে যেতে ওই যে শেকু ওইখানে চলে গেল। ওইখানে যাওয়ার পর উনি শেকুতে যাওয়ার পর উনি আর কিছু মানে শেকুতে ওই অভাবটা গেল, ওই পর্যন্ত গেল, একটু দূরে গেল, এরপর আর কিছু দেখতে পেল না উনি। ওনার টর্চ লাইট কিন্তু আসলে ওই পর্যন্ত আলো যায় না, বাট ওই যে লুক, ওই লুকের একটা মানে ওই লুকের একটা অদ্ভুত একটা আলো আছে, দগদগে একটা আলো আছে, যেটা আসলে দেখা যাচ্ছে। তো এরপর উনিও যাচ্ছে, তখন ওনার হাতে কোনো বিড়ি জ্বালান নেই। উনি যাওয়ার পর ওই যে শেকু, ওইখানে যাওয়ার পর উনি দেখে যে ওই শেকুর নিচে ওই লোকটা মাছ ধরতেছে। মানে একদম নিস্তব্ধ একটা জায়গা, গভীর রাত, শীতের রাত, খালের মধ্যে একটা মানুষ মাছ ধরতেছে, মাছ ধরে আবার পাশে যে ক্ষেত ওইখানে রাখতেছে, মাছ ধরতেছে রাখতেছে। এরপর ওই যে অভয় ও বললো যে এই মিনু নিচে নাম, নিচে মাছ আছে প্রচুর, নিচে নাম। এভাবে বলছে যে মিনু নিচে নাম, নিচে প্রচুর মাছ আছে, মিনহাস নিচে নাম, নিচে প্রচুর মাছ আছে। এইভাবে 2বার বলছে। 2বার বলার পর ওই অবয়বটা মানে অদ্ভুত, মাছ ধরতেছে রাখতেছে, এই 2বার বলার পর জাস্ট চুপ করে ওই অবয়বটা ওনার কাজ করতেছে। উনি মাছ ধরতেছে, মাছ রাখতেছে। এরপর মিনু ভাই উনি অবাক হয়ে, ওনার যে লাইট ছিল একটা বিড়ি জ্বালায়, মানে কিছুটা অবাক হয় উনি, আর মোটামুটি ভয় পায়। তবে উনি বেশ সাহসী একজন লোক। উনি ম্যাচ লাইটটা হাতে নিয়ে উনি বিড়ি জ্বালানোর পর উনি আরো অবাক হয়ে যায়। বিড়ি জ্বালানোর পর দেখে যে ওই যে মাছগুলা ছিল ওইগুলা ওইখানে লাফ পারতেছে, বাট ওই লোকটা যে ছিল, যিনি মাছ ধরে ওই খেতে রাখতেছে, উনি নাই। উনি অবাক হয়ে যায়, কি ব্যাপার, মানে কি হয়ে গেল। তখন ওনার ভিতরে মানে অদ্ভুত টাইপের একটা ভয় প্রবেশ করে। ওনার যে জুতা ছিল ওই জুতা ওই শেকু থেকে নিচে পড়ে যায়, এবং উনি শুধু দৌড় দেয়, উনি একটা দৌড় দেয় ওইখান থেকে। ওনার হাতে যে ব্যাগ ছিল, টর্চলাইট ছিল, ওই ব্রিজটা মানে ওই শেকুটা কোনোভাবে পার হয়ে একটা জোরে একটা দৌড় দিয়ে উনি ওনার গ্রাম পাড়ি দিয়ে উনি ওনার শ্বশুর বাড়ি গ্রামে পৌঁছায়। এবং ওনার শ্বশুর বাড়ি যে বলছিলাম বাজার আছে, ওই বাজারে যায়। বাজারে যাওয়ার পর দেখে গ্রামের বাজার, কোনো মানুষজন নেই, লোক নেই, অন্ধকার। উনি ওই বাজারটা ভালোভাবে পার হয়, লাইট নিয়ে ভালোভাবে পার হয়। তখন আবার উনি একটা বিড়ি জ্বালায় উনি ভালোভাবে পার হয়। সামনে আগাচ্ছে উনি, মোটামুটি একটু অস্থির একটা ভাব নিয়ে একটু দৌড়ে সামনের দিকে আগানোর পর উনি একটা বাঁশঝাড়ের মতো একটা জায়গায় যায়। ওইখানে যাওয়ার পর ওই জায়গাটা আসলে ওইখানে কিছু হয় না, উনি স্বাভাবিকভাবে পার হয়। বাট আরেকটু সামনে যাওয়ার পর একটা গরুস্থান পড়ে, একটা পুরনো গরুস্থান। ওইখানে উনি দেখে একটা অদ্ভুত সুন্দর একটা বিড়াল একটা উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়ায় ওনার দিকে তাকায় আছে, মানে টপ করে তাকায় আছে ওই লোকটার দিকে। সে বেশ অদ্ভুত, সে বেশ ভয় পায়। এই ভয় পাওয়ার সাথে সাথে ওর একটা ভালো লাগা কাজ করে, এত সুন্দর একটা বিড়াল। আর কেন জানি ওই বিড়ালের দিকে তাকানোর সাথে সাথেই একটা অদ্ভুত মায়ায় পড়ে যায় বিড়ালের। মনে হয় এই বিড়ালটাকে সে চিনে, বিড়ালটা তার সাথে ছিল, জানে, এরকম মনে হয়। তো তার না খুব ইচ্ছা হয় যে সে এই বিড়ালটাকে ধরে বাসায় নিয়ে যাবে, ওনার শ্বশুর বাড়ি নিয়ে যাবে। হঠাৎ করে এরকম একটা ইচ্ছা হয়, মানে এই যে মাত্র কিন্তু ওনার সাথে একটা ঘটনা ঘটে গেছে। বাট তখন এই বিড়ালের দিকে তাকানোর সাথে সাথে উনি সবকিছু অদ্ভুত ভাবে ভুলে যায়, এবং এই বিড়ালের প্রতি আলাদা একটা মায়া কাজ হয়, এবং ওনার মনে হয় যে উনি এই বিড়ালটাকে চিনে, জানে। উনি বিড়ালটাকে ধরার জন্য সামনের দিকে আগায়। বিড়ালটা একটা লাফ দিয়ে দৌড় দিয়ে একটা গর্তের ভিতরে ঢুকে যায়। অন্ধকার রাত, বিড়াল গর্তের ভিতরে ঢুকে যায়।
উনি তাড়াহুড়ো করে মানে নিজের একটা ইচ্ছা বিড়ালকে ধরবে, উনি লাইটটা নিয়ে যে গর্তে বিড়াল ঢুকে ওই গর্তের দিকে লাইট ধরে। লাইট ধরার পর ওনার এক হাত উনি ওই গর্তের ভিতরে ঢুকায় এবং ওনার হাতে আরেক হাতে ওনার লাইটটা ওই ওই ইয়ার ভিতর ঢুকে ওই গর্তের ভিতরে জ্বালায় ধরে। উনি হাতটা গর্তের ভিতরে ঢুকায়, টর্চ লাইটটা ধরে দেখে বিড়াল আছে কিনা এবং উনি এইভাবে খুঁজে বিড়ালটা আছে কিনা, বিড়ালটা নাই। তখন ওনার দৃষ্টি নিচের দিকে, উনি খুঁজে দৃষ্টি নিচের দিকে, বিড়াল নাই। উনি বিড়াল যখন পাচ্ছিল না তখন উনি হাতটা বের করে মাথাটা যে উঁচু করছে, মানে ওনার দৃষ্টিটা উঁচু করছে, সাথে সাথে দেখে ওনার সামনে কালো একটা অবয়ব। ওনার ওই অবয়বের মানে আকৃতি শুধু কালো কালো আর মানুষের মতোই অনেক বড়, উনি এরকমটাই দেখছে যেটা বলছে আমাকে। তো তাকায় দেখুন অনেক লম্বা, একদম কালো। একদম কাছ থেকে যখন উনি এই দৃশ্যটা দেখছে তখন মানে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন ওনার হাতে মানে ওনার যে ব্যাগ রাখছিল ওই ব্যাগ ট্যাগ সবকিছু ফালাইয়া, ওই লাইট সবকিছু একদম সবকিছু ফালাইয়া উনি জাস্ট মানে নিজেকে কোনোভাবে নিয়ে একটা দৌড় দেয়, কোন রকম দৌড় দেওয়ার একটা শক্তি সঞ্চয় করে উনি জাস্ট ওইখান থেকে দৌড় দেয়। উনি দৌড় দিয়ে ওনার ওই শ্বশুর বাড়ি কাছেই ছিল, দৌড় দিয়ে ওই শ্বশুর বাড়ির যে পাশে একটা গলি, ওই গলিতে ঠাস করে দপাট করে পড়ে যায়। যখন শ্বশুর বাড়ি থেকে মানুষ আসার পর ওনাকে ধরে নিয়ে যায় ঘরের ভিতরে। নিয়ে যাওয়ার পর পানি দেয় চোখের মধ্যে, জ্ঞান ফিরে না। বাসার পাশে একটা হুজুর ছিল, ওনাকে ডাকা হয়, উনি আসেন, উনি এসে পানি পড়ে, তারপর উনি ওনার মতো কাজ করে ওনার জ্ঞান ফিরায়। তো রাত্রেই ওনার জ্ঞান ফিরে এবং রাত্রে ওনাকে গোসল করানো হয়, ওনাকে সারা গায়ে সরিষা তেল লাগিয়ে দেওয়া হয়, আরো যা যা করার ওই হুজুর করে। এরপর উনি ওনার সাথে এই যে রাত্রে ঘটনাটা যে ঘটে যায় উনি এটা বলার পর ওনার শ্বশুরবাড়ির সবাই এই ঘটনাটা শোনার পর উনি আসলে এরপর কিছুদিন জ্বর ছিল, ওনার বেশ জ্বর ছিল, এরপর স্বাভাবিকভাবে সুস্থ হয়ে যায়। ধন্যবাদ, আমার ঘটনা এটাই ছিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এখন আমার দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। দ্বিতীয় ঘটনাটা আমার কাকার সাথে ঘটে যাওয়া একটা ঘটনাটা এমন যে আমার কাকাকে জিনে উঠায় নিয়ে গেছিল। তো ওই ঘটনাটাই এখন শেয়ার করব। ঘটনাটা 2005-06 দিকে। তো ওই সময়টায় কাকা ইন্টার পরীক্ষা দিছে। ইন্টার পরীক্ষা শেষ, ইন্টার পরীক্ষার পরে যে ব্রেকটা থাকে ওই ব্রেক টাইমে, তো ওই সময় ইন্টার পরীক্ষা দেওয়ার পরে তো ছেলেমেয়েরা একটু বেশি একটু ঘোরাঘুরি করে বা নিজের ইচ্ছে মতন আর কি চলাফেরাটা শুরু করে। তো ওই কাকাও এরকম, আরো যেহেতু পরীক্ষা শেষ, পড়াশোনার একটা বড় একটা প্রেশার গেছে, তখন বন্ধু বান্ধবদের নিয়ে আর কি ঘোরাফেরা শুরু করছে। ঘোরাফেরার ক্ষেত্রে ওই কাকার সমবয়সী আরেকটা কাকা ছিল আমাদের বাড়ির সাথে, ওই কাকাকে নিয়ে সে ঘুরতে গেছে। ওই কাকা আর তাদের বাড়ির আরো একটু দূরে আরো 2টা কাকা ছিল তাদের সমবয়সী, ওরা 4 জন গেছে ঘুরতে। তো ঘুরতে যাবে ওটা ওরা আগে থেকেই ঠিক করছিল যে ওরা রেল লাইনে একটু ঘুরতে যাবে। তো রেল লাইনে রাত 9টা-10টার দিকে বের হয়েছে। 9টা-10টা তো মোটামুটি রাতি হয়, তখন চারপাশে একদম খালি। আর ওই সময় একটু চাঁদনি রাতও ছিল সম্ভবত, যে কারণে ওরা ওই চাঁদটা দেখবে আর ওখানে কিছু রেল লাইনে বসে আড্ডা দিবে, একটু হাঁটাহাঁটি করবে, এইটাই ছিল তাদের আর কি মূল উদ্দেশ্য। তো ওইটা করার জন্য তারা গেছে। যাওয়ার পর মানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ওই যে কাকার সাথে হয়েছে ঘটনা, ওনার নাম ছিল রফিক। তো ওই রফিক কাকা বলতেছে যে আমার আসলে শরীরটা অনেক খারাপ লাগতেছে, তোরা কি বাড়িতে যাবি? তো বাকি কাকারা বলতেছে যে আসছি কিছুক্ষণ হয়েছে, তো এখনই কেন বাড়িতে যাব? পরে কাকা বলতেছে আমার তো খারাপ লাগতেছে, তাইলে চল জায়গা। তো ওই কাকারা বলতেছে যে না, আমরা একটু থাকি, অনেকদিন পরে তো বের হয়েছি, বেশি তো হয় নাই, তো ওই আমরা একটু পরেই যাব। পরে বলতেছে যে তাহলে তোরা থাক, আমি চলে যাই। তো ওই কাকা এই কথা বলে সে নিজে একা একা চলে আসছে বাড়িতে। আসার পরে ঘরে ঢুকছে। ঘরে ঢুকার পর আবার কিছুক্ষণ পরেই আবার বের হয়েছে ঘর থেকে। তো ঘরে ঢোকার সময় দাদু আবার টের পাইছে যে কাকা ঘরে ঢুকছে। কাকার ঘরটা ছিল একটু মানে ঘরের মেইন ঘর থেকে একটু বাইরে, মানে তাদের ঘরটা ছিল এল সিস্টেমের। তো কাকার ওই বারান্দায় যে কোনার রুমটা ওইটা ছিল কাকার। তো কাকা ওইখান থেকে বের হওয়ার সময় দাদু টের পাইছে যে কাকা বের হয়েছে ঘর থেকে। দাদু ভাবছে যে হয়তো ওয়াশরুমে যাবে, বাইরে থেকে আসছে এখন।
আর দাদাও টের পাইছে। দাদা বলতেছে যে দেখো তোমার ছেলে মাত্র আসছে, বড় হয়ে গেছে, এগুলা বলতেছে দাদুরে। তো দাদু বলতেছে যে হঠাৎই তো পরীক্ষা শেষ করছে, হঠাৎই তো গেছে, তো কিছু বলার দরকার নেই। তো কাকা যখন গেছে দাদু টের পাইছে, কিন্তু আসার কোনো সাউন্ড দাদু পায় নাই। তো দাদু ভাবছে হয়তো যে মাঝখানে আমি হয়তো ঘুমায় গেছিলাম, তো আমি টের পাই নাই। তো কিছুক্ষণ পরে আবার দাদুর কেমন একটু সন্দেহ হইলো, দাদু আবার ডাক দিল কাকারে নাম ধরে, কিন্তু কাকা কোনো রেসপন্স করে না। দাদু ভাবছে হয়তো ঘুমায় গেছে। তো কিছুক্ষণ পর আবার কেমন জানি লাগতেছে দাদুর যে আসলো কিনা ছেলেটা। তো দাদু আবার ডাক দিছে, ডাক দেওয়ার পর দেখে যে কাকা আসলেই তখনও রেসপন্স করতেছে না। তো দাদুর আরো একটু কেমন লাগার পরে সে উঠে যায়, সেটা কাকাকে চেক দিতে গেল যে আসলে কি রুমে আসছে কিনা। তো রুমে 2টা দরজা ছিল, একটা মেইন ঘর থেকে যাওয়া যায়, আবার বাইরে থেকেও মেইন ঘর না হয়েও বাইরে দিয়েও ঢোকা যায় আর কি, এরকম ঘরটা ছিল। তো দাদু ওই ভিতরের দরজা দিয়ে গেছে, যাওয়ার পরে দেখে কাকা নাই ঘরে। তো দাদু ভাবছে যে ওয়াশরুমে গেছে, এতক্ষণ লাগে ওয়াশরুমে থাকতে। তো দাদু গেছে আবার বাইরে গেছে যে চেক দিতে, যে এতক্ষণ ওয়াশরুমে কি করে। তো দাদু যাই সেটা ডাকতে গেছে যে নাম ধরে যে এখানে আসো, কোনো শব্দ নাই। পরে দাদু আবার একসময় নাকি ভাবছে যে সে হয়তো ওয়াশরুমে ঘুমাইয়ে গেছে। তো দাদা ভাইরা ডাক দিয়ে নিয়ে গেছে যে ওরে একটু দেখো তো, ভিতরে আছে মনে হয়। তো দাদা ভাই যাই ডাকছে, কোনো কথা বলে না। পরে আবার ওর যে বড় ভাই, ওই বড় কাকারে নিয়ে গেছে, নিয়ে আসার পরে দুজনে যাই সে আবার বাথরুমের ভিতরে ঢুকে দেখে যে বাথরুমের ভিতরে নাই, মানে বাথরুমে নিয়ে যাওয়া যে ইয়াটা ছিল ওইটা ওইখানেই আছে, কিন্তু কাকা নাই। কেউ একজন ভিতরে ঢুকছে এরকম বোঝা যেতেছে, কিন্তু ওইখান থেকে বের হওয়ার কোনো নাই। পরে সবাই মিলে আর কি খোঁজাখুঁজি করতেছে যে কই গেল। আর পাশে একটা ওনাদের ওয়াশরুমের পাশেই পুকুর ছিল, তো ওই পুকুরে তারা ওই দিকেও খোঁজ নিতেছে যে পুকুরে টুকুরে কি পড়লো নাকি। তো তারপরে যখন পাইতেছে না, তখন দাদু তো চিল্লাপাল্লা শুরু করছে যে ছেলে কই গেল। ওনার কান্নাকাটি আর চিল্লাচিল্লিতে অনেকেই উঠছে। তো পরে আবার সবাইরই খবর দিতেছে যে রফিকটা পাওয়া যাইতেছে না, একটু খোঁজ। তো সবাই খোঁজাখুঁজি শুরু করছে। আপনার বাঁশ ঝাড় ছিল ঘরের সাথে, তো বাঁশ ঝাড়ে, তারপরে আশেপাশে পুকুর গুলাতে, যে সম্ভবত যে জায়গাগুলাতে যাইতে পারে ওইগুলাতে খুঁজছে। আর পরে যে কাকার সাথে গেছিল সৈকত কাকা, ওই সৈকত কাকারেও ডাইকা তোলা হয়েছে যে তোর সাথেই তো গেছিল রফিক, এখন কই গেছে জানে কিনা, আবার কি তারা বের হয়েছে কিনা। পরে সৈকত কাকা বলতেছে যে না, রফিক তো আগেই বলতেছিল ওর কেমন খারাপ লাগতেছে, ও তো আগে এসে পড়ছে, তো ও আবার বের হইব কেমনে। তো সবাই মিলে সেটা খোঁজার পরে ওরা আবার তখন একটু করছে যে হয়তো অ্যাবনর্মাল কিছু হয়েছে। তো সাথের বাড়ির এক দাদা ছিল, যে দাদা এরকম একটু কাজ পারতো, ওই দাদা ভাইরে ফোন দিছে। ফোন তো তখন ছিল না, ওই দাদা ভাইয়ের কাছে গেছে, দাদার কাছে পাঠাইছে, ওই দাদারে নিয়ে আসছে। আনার পরে দাদা ভাই বলতেছে যে ওইরকম কিছু হইলে আপনার আজানের আগে চলে আসবে বা আজানের পরেই চলে আসবে। তখন দাদু তো বিশ্বাস করে না যে এইভাবে আসবো। তো আরেকজনকে নিয়ে আসছে, উনি আবার আয়না পড়া দিয়ে আসে না, উনি দেখছে যে কাকা ওয়াশরুম পর্যন্ত গেছে, কিন্তু ওয়াশরুমে ঢুকছে এরকম কিছু উনি দেখতেছে না, বা বের হয়ে আসারও কোনো দেখতেছে না। এরপর থেকেই তার সে মিসিং এরকম। তার আর কোথাও দেখতে পাওয়া যেতেছে না যে এইদিকে কোথাও গেছে বা এরকম কিছু দেখতেছে না। তো তখন ওই প্রথম যে দাদাকে নিয়ে আসছে, ওই দাদাও তো ছিল ওইখানে। পরে ওই দাদা বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজ করি। উনি বাতি জ্বালানোর মতন কি একটা করার পরে বলতেছে যে আজানের পর যে সে চলে আসবে। পরে বলতেছে যে পরে সবাই আর কি ওয়েট করতেছে যে গোল হয়ে বসে সবাই ওয়েট করতেছে যে আজান পড়বে, আজানের পরে কখন আসবে। আর দাদু তো ওই পাশে কান্নাকাটি করতেই আছে। আজান দেওয়ার একটু পরেই আজানও শেষ হয়েছে, সাথে সাথে ধপ করে একটা সাউন্ড হয়েছে। সবাই উঠে ওই সাউন্ডের দিকে গেল যে কোথায় সাউন্ড হয়েছে। মনে হয়েছে সাউন্ডটা হয়েছে ওনাদের রান্নাঘরের সাইডে। তো ওইখানে ওনারা সবাই ওইদিকে খুঁজতেছে, ওইখানে কিছু নাই। তো সবার ধারণা ছিল যে যেহেতু বাইরে থেকে উধাও হয়েছে, তো বাইরেই তারে পাওয়া যাবে। তো বাইরে সব খোঁজা হইতেছে, পুকুরে খুঁজছে, তারপরে ডাকাডাকি করতেছে, কিন্তু কোথাও পাইতেছে না। পরে দাদু হঠাৎ করে কি মনে করে গেল রান্নাঘরের ভিতরে ওনার যে পাতা রাখছে, ওই পাতার বস্তাগুলার বস্তার
বস্তা দিয়ে চারপাশে ঘেরা, ওরকম বস্তার 2-3 বস্তার পেছনে হচ্ছে এরকম কাকারে গুটি সুটি মেরা বসে থাকতে দেখলো। পরে পাতার বস্তা টস্তা বের করে পরে কাকারে বের করছে। তখন দাদু খেয়াল করে যে কাকার যে পরনে যে লুঙ্গিটা ছিল ওই লুঙ্গিটা আর কাকার পরনে নাই। তখন কাকার পরনে একদম সাদা রঙের একটা লুঙ্গি, মানে এক কালার সাদা রঙের লুঙ্গি। তো দাদু বলতেছে যে তুমি কই গেছিলা, তোমার হচ্ছে এতক্ষণ কই ছিলা, আমরা যে এতক্ষণ খুঁজলাম সব খুঁজে ফেলছি, তোমারে পাই নাই, আর তুমি এনে বসে কি করো, কই থেকে আসছো কি? কাকা কোনো ধরনের কোনো কথা বলে না, একদম সাইলেন্ট, মানে চুপ করছে তো করছে, মানে কোনোভাবেই তারে কোনো কথা বলানো যায় না। তারপরে হচ্ছে যে আমার দাদারা, যে দাদা তাকে ফেরত আনছে ওই দাদা জিজ্ঞেস করতেছে যে কই থেকে আসছো, এতক্ষণ কই ছিলা তুমি, তোমার সাথে কি কি হয়েছে? কোনো কিচ্ছু বলে না কাকা, একদম চুপ হয়ে গেছে। তারপরে হচ্ছে যে আব্বুরা কাকারা ওরা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাইলে তারে আর বিরক্ত করার দরকার নাই, তারে হচ্ছে তার মতো একটু থাকতে দাও, ঘুমাইতে দাও, হয়তো একটু ট্রমায় আছে, ঘুমাইলে ঠিক হয়ে যাবে। তো ঘুমাইতে পাঠাইছে, কিন্তু সে ঘুমায় না, মানে এক নাগাড়ে তাকায় আছে, সবার দিকে শুধু তাকায় দেখে, কিন্তু কোনো কথা বলে না, কারো প্রশ্নের উত্তরও দেয় না। তখন হচ্ছে আরো একজন কবিরাজকে নিয়ে আসে আমার নানুর বাড়ির এইদিকে। উনারে নিয়ে যাওয়ার পরে উনি আবার হচ্ছে ওই কাকার মানে কনিষ্ঠ আঙ্গুলে ধরে কিছু একটা করে, করার পরে তখন কাকা কথা বলে প্রথম। যে তখন উনি জিজ্ঞাসাবাদ করে যে এখানে কেন আসছো? তখন বলতেছে যে যখন কাকা ওই আতে যায়, মানে রেল লাইনের দিয়ে ওইখানে যায়, যাওয়ার সময় একটা বাঁশ ঝাড় ক্রস করা লাগে, ওই বাঁশ ঝাড়ের এদিকে যাওয়ার সময় কাকা নাকি ওই মানে জিনের কথা মতো যে সে ওইখানে শুয়েছিল, তো ওর শরীরে পাড়া লাগছে, পা দিয়ে চলে গেছে কাকা। তো এতে সে খুবই রাগান্বিত হয়। রাগান্বিত হওয়ার কারণে সে কাকারে হচ্ছে যে ওই সময় থেকেই সে ফলো করে করে যাইতেছে, আর কাকারে হচ্ছে ক্ষতি করার চেষ্টা করতেছিল, কিন্তু পারতেছিল না। পরে ওই যে কাকা বলতেছিল যে খারাপ লাগতেছে, তখন আবার যখন ফিরতি পথে আসছে, আসার পরে আবার যখন সে সুযোগ পাইছে, কাকা ওয়াশরুমে যাওয়ার সময় সুযোগ পাইছে একটু, তখন ওইখান থেকে একদম কাকাকে উঠায় নিয়ে গেছে। কিন্তু তখন সময়টা এরকম ছিল, আর যেহেতু তার জন্য ফেরত আনার জন্য আগেই কাজ শুরু করে দিছে, এজন্য খুব বেশি দূর নিয়ে যেতে পারে নাই, আজানের পর পরে হচ্ছে কাকাকে ব্যাগ দেওয়া লাগছে, এগুলা বলতেছিল। পরে ওই নানা ভাই যে কোন আঙ্গুলে ধরে এগুলা জিজ্ঞেস করতেছিল, উনি পরে জিজ্ঞেস করছে যে তাহলে তুমি কি করলে যাবা এখন, যে ছেলেটাকে শুধু শুধু কষ্ট দিতেছো, এখন সে তো বুঝতে পারে না, আর তোমাকে তো এমনি করে দেখা যায় না, সে তো না দেখেই এটা করছে, তাহলে তুমি তাকে হচ্ছে এত কষ্ট দিতেছো কেন? পরে বলতেছে যে কষ্ট তো সেও পাইছে। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, এটার জন্য সে এটি করবে, মাফ চাইছে ওই যে ঠিক আছে এটার জন্য মাফ করে দাও। পরে বলছে যে এগুলা মাফ করবে, কিন্তু যদি সে হচ্ছে উনার কথা না শুনে, যে ও তার কিছু শর্ত আছে, ওইগুলো যদি না শুনে বা না মানে, তাহলে হচ্ছে সে আবার কাকার ক্ষতি করবে। পরে বলছে কি কি শর্ত? পরে তখন বলছে যে তার হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কোনো অন্যায় কাজ করা যাবে না, তারপরে হচ্ছে যে সবসময় পাক পবিত্র থাকা লাগবে, নামাজ তো কখনোই মিস দেওয়া যাবে না, আর মানে এগুলাই যে তার মানে সবসময় ভালো কাজের সাথে থাকা লাগবে, যদি অন্যায় কিছু দেখে তাহলে হচ্ছে সে ওই কাকার আবার ক্ষতি করবে, এরকম। তারপরে এই শর্তে আর কি সে ওই কাকাকে ছেড়ে যায়। ছেড়ে যাওয়ার পরে হচ্ছে কাকা এখন স্বাভাবিকই আছে। তার 1-2 বছর পর কাকা ঢাকা চলে যায়। ঢাকা চলে যাওয়ার পরে এখন পর্যন্ত সবকিছু নর্মালি আছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবাইত ইসলাম রোহিত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 17তম আবর্তনের একজন শিক্ষার্থী। আমার বাসা কাচিজুলি, ময়মনসিংহ। আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটা ঘটেছিল আমার সাথেই। তো ঘটনাটা ছিল ঠিক 2014-15 সালের দিকে। তখন আমার বাসা ছিল একতলা। তো আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার বলতে ছিলাম আমি, আমার ছোট ভাই এবং আমার আম্মু। তো আমার আব্বু ছিল চাকরি সূত্রে কুষ্টিয়া তখন। তো আমি আপনাদের সাথে যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আপনাদের কতটা ভয়ের সঞ্চার করবে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ঘটনাটা একদম সত্য। তো ঘটনাটা ঘটেছিল 2014-15 সালের দিকে এক শীতের রাতে। তো আমি আমার রুমে শুয়েছিলাম। ঠিক তখন আমার আনুমানিক রাত 3টা থেকে 4টা বাজবে। তো আমি ঠিক
ঘুম থেকে উঠেছিলাম, মানে চোখ ঘোলা ঘোলা ছিল। তো আমার পাশের রুমে আমার আম্মু আর ছোট ভাই তারা এক রুমে থাকতো। তো দেখা গেছে আমি তখন 3টা-4টার দিকে ঘুম থেকে উঠছি, দেখা গেলো একটা ছোট বাচ্চা দৌড়ায় আসলো আমার রুমের দিকে, এবং আমার হঠাৎ করে দৌড়ায় আসা আমার বাম হাতে ছুঁয়ে আবার দৌড় দিল। তো প্রাথমিকভাবে আমার মনে হয়েছে যে আমার ছোট ভাই আসছে, এরকম কিছু একটা করছে। কিন্তু তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল 3 থেকে 4 বছর। তো আমার একটু খটকা লাগলো যে আমার ছোট ভাই এত রাতে, এই শীতের রাতে এখানে আসার তো কথা না। তো আমি তৎক্ষণিক তার পিছে পিছে গেলাম আমার আম্মু আর ছোট ভাইয়ের রুমে। তো যাই দেখতে পেলাম যে আমার ছোট ভাই ঘুমায় আছে এবং আমার আম্মু ঘুমায় আছে। তো আমি যেই বাচ্চাটাকে আমার রুম থেকে বের হয়ে যেতে দেখছি, তো তার পরনে ছিল একটা সেন্টো গেঞ্জি। তো আমার ছোট ভাই ছিল শীতের কাপড় চোপড় পরা। তো তখন আমার মনে হয়েছে যে একটা 3 থেকে 4 বছরের বাচ্চার এরকম আমাকে ধোকা দেওয়ার কথা না, বা তার মাথায় এটা যে আসবে এটার হওয়ার সম্ভাবনা খুবই কম, বলতে গেলে সম্ভাবনা নাই। তো যখন আমি বুঝতে পারছি যে আমার সাথে এমন একটা কিছু ঘটছে, তো তখন আমি কি করব বুঝতেছিলাম না ঠিক। আমি 5 মিনিট প্রায় নার্ভাস ছিলাম, অনেক কথা বলতে পারতেছিলাম না। তো যখন ফজরের আজান দিল, তখন আমি আমার আম্মুর রুমে যে আম্মুকে ডাকছি, বললাম আমার সাথে এরকম হয়েছে। তো আমার আম্মু বলল যে সারাক্ষণ আমার ছোট ভাই আম্মুর সাথেই ঘুমাইছিল। তো এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল যখন আমি ক্লাস 6 অথবা 7-এ পড়তাম। তো এটাই ছিল আমার ঘটনা, যেটা আমার সাথে ঘটে যাওয়া, আমার জীবনে ঘটা একটা সত্যি ঘটনা। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম লিসনার, আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে ধন্যবাদ জানাই আরজে রাসেল বুড.কমকে। তো আমি হাসিব, ছোট থেকে টাউন হলে বড় হয়েছি, এখানেই ময়মনসিংহেই। তো সরাসরি আমি ঘটনায় চলে যাই, বেশি কথা না বলে। তো আমি ছোট থেকে গ্রামে পড়াশোনা করেছি 1 থেকে ক্লাস ইন্টার পর্যন্ত। তো আমি যখন কলেজে পড়ি তখন সেখানে রাত্রেবেলা কোচিংয়ে থাকার ব্যবস্থা ছিল। তো সেখানে রাত্রে থেকে আর কি সকালে ব্যাক করতাম, মানে বিকালে চলে যেতাম, রাত্রে সকালে ব্যাক করতাম। তো আমি রেগুলার এরকম যাওয়া আসা করি কোচিংয়ে, কোনো সমস্যা ছাড়াই। তো আমার একটি সাইকেল ছিল যেটির মাধ্যমে আমি একা একা চলাচল করতাম, মানে বিকালবেলা আর কি চলে যেতাম কোচিংয়ে, তারপর রাত্রে ওইখানে থেকে মানে পড়াশোনা করে ওখানে থাকতাম, থাকার পর আবার সকালে ব্যাক করে আসা করতাম। তো রেগুলার এরকম চলাচল করি কোনো সমস্যা ছাড়াই। হঠাৎ মানে ঘটনাটি হয়েছিল আর কি শীতকালে। তো শীতকালে জানেনই তো, মানে সূর্য ডুবে যায় 5টা বা 4:30-5:30টার দিকে। তো এরকম যাওয়া আসা করার ফলে কোনো সমস্যা ছাড়াই। তো আমি যেহেতু মানে রাস্তার বলে রাখা ভালো যে রাস্তার দুই পাশে ছিল অনেক জঙ্গল প্লাস বার্জার, মানে একটু ঘন টাইপের আর কি, যেখানে মানে মানুষ যদি হঠাৎ একলা চলে যায় আর কি, মানে ভয় পাওয়ার মতো। যাই হোক, আমি মানে একদিন মানে রেগুলার যাতায়াতের মতো একদিন যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখতেছিলাম যে একটা মহিলা টাইপ আর কি, মানে 20 থেকে 21 বছরের একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। তো মানে টাইম ছিল 5:30, মানে একদম অন্ধকার শুরু আর কি তখন, মানে সূর্য ডোবার 10-15 মিনিট আগে। যাই হোক, আমি মেয়েটি বলতেছে যে ভাই আমাকে একটু সামনে আগায় দেওয়া যাবে, আমি তো একটু সমস্যার মধ্যে আছি। তো আমি বলতেছি আপনার কি সমস্যা? ও বলতেছে আমার একটু সমস্যা, তো একটু সামনে আগায় দিলে ভালো হয়। অনেক রিকোয়েস্ট করলো, মানে আমি রাজি হইতেছিলাম না। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে আমি বললাম যে আচ্ছা ওঠেন তাহলে পিছনে। তো যেহেতু মেয়ে মানুষ সবাই উঠাতে চাইবে, আমিও উঠালাম পিছনে। তো সামনে আগাইলাম, পিছনে মানে মেয়েটি জিজ্ঞাসা করলো যে আমার বাড়ি কই, কোন ক্লাসে পড়ি, এগুলো জিজ্ঞাসা করলো। তারপর আমিও জিজ্ঞাসা করলাম কিছু কিছু কথা, যে আপনার বাড়ি কই। তেমন কিছু বললো না আর কি, তেমন ইগনোর করার চেষ্টা করলো। তো আমিও এগুলো কথা বলার চেষ্টা চালিয়ে গেলাম। মানে কিছু দূর যাওয়ার পথেই, মানে সূর্য ডোবার 10 মিনিট আগে ও বলতেছে যে আমি তো এসে পড়েছি, আর কত নিয়ে যাবা, ঠিক আছে? তারপর বলতেছি আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার নামাই দিই। তারপর আমি সাইকেল যে চালাচ্ছিলাম, ঠিক আছে, মানে আমি বুঝতেছিলাম যে পিছনে একজন আছে, ঠিক আছে। আমি মানে চালাচ্ছিলাম, মানে আমি রেগুলার যেভাবে চলাচল করি সেরকমই ফিল হইতেছিল, মানে পিছনে যে একজন বসে আছে এরকম আমি ফিল পাইতেছিলাম না, মানে আমি একাই চালাইতেছি। তারপর আমি সাইকেল চালাচ্ছি, তারপর মানে পিছনে যে একজন আছে ওকে আমি অনুভবই করতে পারতেছি না। তারপর বলতেছে আমার নামাই দাও। তারপর আমি নামানোর জন্য সাইকেলের ব্রেকটা ধরলাম, ধরার পরে পিছনে তাকায় দেখি মেয়েটি নাই, ঠিক আছে। এরপর এটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পর আমি মনে করছি, মানে ধরে নিছি যে মেয়েটি হঠাৎ নামে পড়ছে এটা বলার সময়, ঠিক আছে। যাই হোক, আমি কিছু মনে করি নাই, মানে তেমন ভয় পাই নাই। পরে আমি সাইকেল আস্তে আস্তে সামনের দিকে চালানো শুরু করি।
শুরু করার পরে হঠাৎ দেখি ওই মানে সূর্য ডোবার ঠিক 5 মিনিট আগে হঠাৎ আমি দেখি ওই মেয়েটাই আমার সামনে দাঁড়াইয়া বলতেছে, কিরে আমার নিয়ে গেলি না, আমার নামাই দিলি মাঝপথে। তো এটা দেখার পরে আমার মাথা পুরাই ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে মানে কি বলবো, মানে এত মানে চিন্তিত পড়ে গেলাম। মানে আমি মানে সাইকেল চালাবো কি, মানে আমি সাইকেল চালাতে পারতেছিলাম না। সাইকেল থেকে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে মহিলার সাথে কথা বললাম যে আমি তো আপনার নামাই দিতে চাইছিলাম, আপনি হঠাৎ করে নেমে গেলেন। ও বলতেছে আমি তো নামি নাই, তুই আমার নামাই দিছিস, এখন তুই আমার সাথে চল। আমি বলতেছি আপনার সাথে কোথায় চলবো? বলতেছে না আমার সাথেই চল। ঠিক আছে, তারপর সাথে সাথে আজান দিয়ে ফেলছে। আজান দেওয়ার পরেই হঠাৎ আমি পিছনে তাকাইলাম। তাকানোর পর দেখলাম একটা লোক আসতেছে, এলাকার লোক। তাকানোর পর সামনে তাকায় দেখি মেয়েটি নাই, মেয়েটি উধাও। তারপর এটা দেখার পরে দেখি মানে আমার কি বলবো, মনের ভিতর যে একটা ছিল স্পিড, ওটা কাজ করা বন্ধ হয়েছিল। মানে শ্বাস দীর্ঘ হয়ে গেছিল একদম, মানে আমার কথা টথা বন্ধ হয়ে গেছিল একদম। মানে পরে লোকটির কাছে আমি চলে গেলাম, মানে পিছনে যে একটা লোক আসতেছিল বয়স্ক টাইপের, ওই লোকের কাছে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে বলতেছি, চাচা আমার সাথে তো এই ঘটনা হয়েছে, এখন তো আজকে আমি একা যাইতে পারবো না। ও বলতেছে তাহলে বাবা আসো, আমি তোমার আগাই দিই, মেইন রোড, সামনেই মেইন রোড। ঠিক আছে, ওই ঘন জঙ্গলটা পেরোইলি সামনে মেইন রোড। তো আমি সামনের দিকে আগাই, ওই বয়স্ক চাচার সাথে আমি সামনের দিকে আগাই। আস্তে আস্তে আগানোর পরে আমার চাচা একদম কোচিং সেন্টার পর্যন্ত নিয়ে যাওয়ার পরে একদম মানে কোচিং সেন্টার যাওয়ার পরে একদম আমার মাথায় পানি দেয়। পানি দেওয়ার পরে নাপা ওষুধ মানে ট্যাবলেট কিছু মেডিসিন খাওয়াই দেওয়ার পরে হঠাৎ পরের দিন জ্বর এসে পড়ে। এই ছিল আমার ঘটনা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই দুটো ফ্যামিলিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার তৃতীয় ঘটনা। এই ঘটনাটা আমার মামার সাথে ঘটা একটা ঘটনা। আমার মামার সাথে ঘটনাটা খুবই ছোট্ট, কিন্তু এটা এই ঘটনার সাক্ষী আমি নিজেও। তখন আমি সামনেই ছিলাম। তো একদিন মানে এটা হচ্ছে 2021 সালের দিকে হয়েছে। তখন আমরা নানুর বাড়িতেই থাকি। আমার হচ্ছে অ্যাডমিশন টেস্ট আমি দিছি, আর কিছু পরীক্ষা বাকি আছে এরকম। তো ওই সময়ে মামা হঠাৎ করে 8টার দিকে ঘরে আসার পরে চুপচাপ শুয়ে আছে মামার রুমে। তো এটা স্বাভাবিক, আবার কিছুটা অস্বাভাবিক, কারণ মামা এই টাইমে কখনো শুয়ে থাকে না। আর আমার মানে 10টা পর্যন্ত মামা সবসময় যে বাড়ির পাশে যে দোকানগুলা থাকে ওইগুলাতেই থাকে। তো আমরা ভাবতেছি যে হয়তো মামার খারাপ লাগতেছে, এই জন্য এসে শুয়ে রয়েছে। তো মামি হঠাৎ করে গেছে যে খাবার দাবার কি কিছু খাবে কিনা বা কোনো কিছু দরকার কিনা দেখতে। তো দেখার পর মামাকে ডাক দেওয়ার পরে মামা মানে খুব রাগ করে মামির দিকে তাকাইছে। তো এটা একদম আনইউজুয়াল একটা ঘটনা। মামার কখনোই মামির দিকে এরকম করে তাকায় না। তো মামি বলতেছে যে তুমি এরকম করে তাকাইতেছো কেন? তখন মামা কোনো কিছু না বলে মানে আরো মানে রাগ দেখাইতেছে মামির সাথে। তখন মামি আর কিছু বলে নাই, না বলে চলে আসছে। কিছুক্ষণ পর যখন গেছে মানে দেখে গিয়ে মামা গুনগুন করে কান্না করতেছে। তখন মামি এটা শুনে গেছে, যাওয়ার পরে যে কি হয়েছে, এরকম তো হওয়ার কথা না, এরকম মামি যাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোমার, কান্না করতেছো নাকি তুমি? তখন মামা কোনো কিছু বলে না, শুধু মামির দিকে আবার রাগ করে তাকাইছে। তখনকার যে মামা দৃষ্টিটা ছিল, তখন মামি অনেক ভয় পাইছে। ভয় পাওয়ার পর আর মানে এটা তো কখনো হয়ই নাই। আর মামি ভয় পাইছে বলতে কি মানে মামার চেহারাটাই এরকম ছিল যে ভয় পাওয়ার মতো। তো আন্টিও ছিল বাসায়, আমিও ছিলাম। তো আন্টি আমারে আর হচ্ছে আন্টিরে আমার দুজনকে ডাক দিছে। আমরা দুজন গেছি। যাওয়ার পর হচ্ছে আমরাও দেখলাম মামারে। দেখার পর আন্টিও ভয় পেয়ে গেছে। আন্টি ভাবছে কি যে মামার একটু ডায়াবেটিসের প্রবলেম আছে, ওটা কি কোনো হয়েছে কিনা, যে নীল হয়ে গেল বা হয়তো একটু বেশি হয়ে গেছে। তো আন্টি এটা ভাবছে। তো আমরা সবার প্রথমে ভাবলাম যে একটু মেডিকেলে নিয়ে আসার কথা। তখন নানু গেল, নানু যে সেটা দেখা তো নানু কান্না করা শুরু করছে। তারপরে সাথের ঘর থেকে নানা ভাই আসছে। আসার পরে নানা ভাই বলতেছে যে এটা তো হচ্ছে খবর দেওয়া লাগবে। ওই কবিরাজ নানা ভাইয়ের নাম বলছে, যে আমি ওনার নামটা একটু বলতেছি না কারণ ওনার এদিকে হচ্ছে একটু আছে। তো ওই নানা ভাইয়ের কথা বলছে যে ওরে খবর দেওয়া লাগবে। তো উনি একটু ভালো কবিরাজ, এদিকে ওই যে ওই কাকাকে যে জিজ্ঞাসাবাদ করছিল ওই কবিরাজি উনি। তো ওনাকে ডাকতে গেছে।
নানা ভাই আমার আঙ্কেল ছিল তখন, তো আঙ্কেল মামার গাড়ি নিয়ে গেছে। যাওয়ার পর ওনাকে নিয়ে যখন যাইতে মানে যাবে, তখন ওই রাস্তা দিয়ে যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার মাঝখানে একটা বট গাছ পড়ে। তো ওই বট গাছ পর্যন্ত যায় সেটা হুন্ডার হঠাৎ করে অফ হয়ে গেছে, মানে কোনো কারণ ছাড়াই। বাবা মানে আঙ্কেল ভাবছে যে হয়তো এখানে গাড়ির তেল শেষ হয়ে গেছে বা এরকম কিছু, কিন্তু না, সবকিছুই ঠিক আছে, কিন্তু গাড়ি অফ হয়ে গেছে। পরে গাড়ি থেকে নামছে, নেমে সেটা আবার সবকিছু চেক টেক দিয়ে সেটা আবার স্টার্ট করছে, তখন আবার স্টার্ট হয়েছে। তো গেল, যাই সেটা ওই নানা ভাইয়ের সাথে করে নিয়ে আসছে। সাথে করে নিয়ে আসার পরে তখন নানা ভাই আসছে। আর মামার এরকম অবস্থা শোনার পরে হচ্ছে বাড়ির আশেপাশের অনেক মানুষজন তখন জমে গেছে বাড়িতে। আসার পরে হচ্ছে উনি আসলো ঘরে। আসার মানে ঘর যখন ঢুকতেছে বাড়ি দিয়া, তখনই মামা বকাবকি শুরু করছে যে কারেন্ট নিয়ে আসছে, মানে অকথ্য ভাষায় বলতে গেলে গালাগালি শুরু হয়ে গেছে। তো আমরা তো অবাক হয়ে গেছি যে উনি হচ্ছে যে মামা এরকম কেন করতেছে, কারণ মামা এগুলা কখনোই করে নাই, মানে এত বড় হয়েছে কখনোই এগুলা করে নাই, আমরা কখনো দেখি নাই। তো পরে ওই নানা ভাই ঘরে ঢুকছে। ঢুকার পরে নানা ভাই বলছে যে সরিষার তেল লাগবে। হ্যাঁ, সরিষার তেলের কথাই বলছে, শুধু যে সরিষার তেল লাগবে। পরে ওই সরিষার তেল নিয়ে আসছে, একদম নতুন সরিষার তেলের বোতল, ওইটা আনছে। আনার পরে সরিষার তেলে কি সুরা টুরা পরে ফু দিছে, ফু দিয়ে আর কিছুটা তেল মামার চোখে আর কানে দিছে। কানে দেওয়ার পর তো উনি মামার অবস্থা মানে পুরা চিল্লাপাল্লা শুরু করছে যে এটা আমার কানে কি দিছিস তুই, মানে এইরকম মানে তুই তুই করে বকাবকি শুরু করছে যে আমার শরীর জ্বলতেছে, আমার শরীর জ্বলে গেল, পুড়া গেল, এরকম যে কি দিছিস সেটা তুই, কেন দিছিস এটা। পরে ওই ওই নানা ভাই আবার মামার হচ্ছে আঙুলে ধরে আবার কি কি সুরা টুরা পরে ফু দিয়ে জিজ্ঞেস করা শুরু করছে। তখন পরে বলতেছে যে আমার ঘাড় ভাঙা ফেলছে, মানে প্রথমে এলোমেলো ভাবেই বলতেছে আমার ঘাড় ভাঙা ফেলছে, আমার শরীরে এগুলা মানে সে ব্যথা পাইছে, এইগুলাই বলতেছে যে আমার শরীরে অনেক লাগছে। তারপরে নানা ভাই যখন বলছে যে তুই আস্তে আস্তে বল কি হয়েছে, পরে সে বলতেছে যে ওই বিশকা ওই একটা জায়গা আছে, ওই জায়গায় নানা ভাই মামা যেখানে যায় ওইখানে একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের ম্যানেজার ছিল তখন মামা। তো বলতেছে যে ওই জায়গায় যখন যায় মামার গাড়ি নিয়ে আসেরা, তো যাওয়ার রাস্তাটায় মানে রাস্তায় তেমন কিছু ছিল না, আগে ওটা পুরো একটা ক্ষেত ছিল, ধানের জমি ছিল। তো ওই জমিটা ভরাট করে ওইখানে প্রজেক্টের কিছু কাজ শুরু হয়েছে, তো ওই রাস্তা দিয়ে চলাচল করে সব সময়। পরে বলতেছে ওই রাস্তা দিয়ে যখন যায় তখন হচ্ছে ওর গাড়ি আমার ঘাড়ের উপরে উঠাই দিছে, আমার ঘাড় একদম মানে ভাঙ্গা গেছে, এরকম বলতেছে যে আমার ঘাড় ভেঙে গেছে। আর এটার জন্য তো ওরা আমি কোনোদিনও মাফ করবো না। পরে বলতেছে যে পরে নানা ভাই বলছে যে নানা ভাই আসছে কবিরাজ, উনি বলতেছে যে এগুলা কি সে দেখে করছে, আর তুই রাস্তার মধ্যেই কেন শুয়ে থাকবি। পরে বলতেছে যে এটা তো আমারই জায়গা ছিল, আমি এখানে বহুদিন ধরে আসি, কই তখন তো কোনো সমস্যা হয় নাই, ওর এই জায়গা দিয়ে যাওয়া লাগবে কেন, আর এখানে কি করছে ওরা, এগুলা হচ্ছে এগুলা একটা কিচ্ছু রাখতে দিব না, এগুলা বলতেছে। পরে নানা ভাই বলছে যে তাহলে এখন কি করবি তুই। পরে বলতেছে যে কি আর করবো, কি এরকম যে খুব আর্গুমেন্ট করতেছে ওই নানা ভাইয়ের সাথে। পরে বলছে যে তোর এখন এই ছেলেরে ছাইরা যা। পরে বলছে যে ছাইরা যাবো না, ছাইরা যাবো না, ও আমার অনেক কষ্ট দিছে, পরে ওর সবকিছু আমি শেষ করে দিব। পরে নানা ভাই বলছে যে শেষ করে দিবি, এগুলা কি তুই চাইলেই হবে। পরে বলছে যে তুই যাবি নাকি আমি মানে অন্য রিচুয়ালস যেগুলাতে বলে যে ওই মানে উনারে হুমকি দিছে যে নাকি তোরে অন্য কিছু করা লাগবে। পরে বলতেছে যে আরো কিছু তেল দিল তখন চোখে আর কানে, তেল দেওয়ার পরে আবার চিল্লানো শুরু করছে। পরে বলতেছে যে না 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 এখন যাবো গা। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে যাবি তো যা। পরে বলতেছে যে না যাবো, কোনো ছাড়া না, তো শর্ত আছে। পরে বলতেছে কি শর্ত, কি লাগবে। পরে কয় আমার এই ভোগ দেওয়া লাগবে। পরে বলছে তোরে কি ভোগ দেওয়া লাগবে। পরে বলতেছে যে একটা মোরগ হচ্ছে আপনার মানে এক দামে মোরগ কেনা লাগবে, ওইটা শনিবারে দুপুরে একদম ভর দুপুরে শনিবারে ওটা ছাইরা আসা লাগবে, ওই যেই জায়গায় মামার গাড়ি দাঁড় করাইছিল নিয়ে আসেরা ওই জায়গাতেই ছাইরা আসা লাগবে। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে। পরে কয় যে না আর কিছু লাগবে না। পরে বলতেছে যে তাহলে আর কখনো কিন্তু তুই এই ছেলের বিরক্ত করতে পারবি না। পরে কয় যে বিরক্ত করবে না, কিন্তু
ওই মানে ওই মামারেও বলে যে নামাজ টামাজ পড়ার জন্য। আর ওই নানা ভাই তখন বলে যে তুই কি মুসলিম নাকি হিন্দু, এরকম জিজ্ঞেস করে। পরে বলছে যে আমি যে সে মুসলিম। পরে বলে তুই যেহেতু মুসলিম তাহলে তুই একটা মুসলিম হয়ে আর একটা মুসলিমকে কেন এত কষ্ট দিতেছিস? পরে বলে মুসলিম হইলেই কি, সে আমারে কষ্ট দিচ্ছে, আমিও তো তারে কষ্ট দিবই। পরে বলছে মুসলিমের ধর্ম তো এরকম না। তারপরে একটু ঠান্ডা হইয়া তারপরে মুরগ দাবি করছে, মুরগের মাধ্যমে সে মানে সমঝোতা করে। তো তার কথা মতোই পরে নানা ভাই মামাকে একটা দেয়, তাবিজ দেওয়া যায়, তাবিজ দেয়। আর হচ্ছে আপনার শনিবারে বলে এরকম ছাইরা আসার জন্য। তো মোরগটা ছাইরা আসার পর মানে যখন ছাড়তে গেছে মামা, ছাড়ার পরে মোরগটা ছাড়ছে, তখন রাখার পরে মনে হচ্ছে কি যে মোরগটা ভয় পেয়ে গেছে। মানে থাকে না যে একটা কিছু দেখার পরে, ভয়ঙ্কর কিছু দেখার পরে মানে হাঁস মুরগি কেমন একটা আতঙ্কে ওরা পালাই যেতে চায়, ওই রকম যে কিছু একটা দেখে মোরগটা ভয় পাইছে। তো মামা ওটা ছাড়ার পরে যখন আসছে, তো মোরগ একটা দৌড় দিছে, মানে মামা টের পাইছে যে দৌড়ায় যেতেছে। যাওয়ার পরে অনেক জোরে একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে মানে মোরগের আর কোনো মানে যাওয়ারও কোনো সাউন্ড নাই, আর কিচ্ছু নাই। তো তারপরে থেকে মামার হচ্ছে আসা যাওয়ায় কোনো সমস্যা হয় নাই, কিন্তু হচ্ছে তাবিজ হারায় যাওয়ার পরে আবার মানে মামার স্বপ্নে আসতো। মানে আমার মাঝখানে যে তাবিজটা দিয়ে গেছিল, ওই তাবিজটা কিছুদিন পরেই হারায় যায়। হারায় যাওয়ার পরে হচ্ছে স্বপ্নে এরকম মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু দেখতো, যে মামার উপরে উঠে আছে, মামার গলা ধরে আছে, এরকম কিছু। তারপরে আবার ওই নানা ভাইয়ের কাছে যায়, যাওয়ার পরে ওই নানা ভাই আবার হচ্ছে তাবিজ দেয় আরেকটা, ওই তাবিজটা এখনো আছে। আর এটার পরে থেকে আর কোনো কিছু হয় নাই আর কি। এই কেমন লাগছে যেখানে ভূতের ভয় অবশ্যই জানাবেন আমাদেরকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন।